Citizens' views. Where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বরাবরের ন্যায় আজকেও সিটিজেন ভিউজ আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন প্যারিস থেকে জনাব মাহবুব হোসেন, সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। মাহবুব ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য। আমি সাথে সাথে অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি জীবন শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, ছাত্র গণ অভ্যুত্থানের 5ই আগস্টের অভ্যুত্থানের প্রায় 50 দিন অতিবাহিত হলো। এই 50 দিনে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, নির্দলীয় একটি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, এই সরকার আমাদের সাধারণ ছাত্র জনতার যে চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়ার কতটুকু অগ্রগতি সাধন করতে পেরেছে কিংবা পরিকল্পনা পেশ করতে পেরেছে সাধারণ মানুষের কাছে, দেশের মানুষের কাছে, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। সো আপনি আপনার দৃষ্টিতে কি মনে করেন, কতটুকু অগ্রগতি এই গভর্নমেন্ট, এই সরকার সাধন করতে পেরেছে? বিশেষ করে আপনার রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একটা সমঝোতার ক্ষেত্রে, আগামী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সংস্কারের ক্ষেত্রে, এই সব দিক বিবেচনায় আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ রাজা ভাই। একটা কঠিন প্রশ্ন আমাদের সামনে। আজকে আন্তরিক গভর্নমেন্টের 50 বছরের অধিক সময় হয়ে গেল। এই 50 দিনের একটা সময় আমরা পার করছি। এই 50 দিনে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই অন্তর্বর্তী সরকার যতগুলো কাজ করেছেন, অনেকগুলো কাজ হয়েছে, কিন্তু দৃশ্যমান রাষ্ট্রের জনগণের যেই চাওয়া পাওয়াটা ছিল, সেই চাওয়া পাওয়াটা কতটুকু হয়েছে সেটা একটা মূল্যায়নের বিষয় বলে আমি মনে করি। আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেকেন্ড টাইম যে বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি 6টি কমিশনের কথা ঘোষণা করেছেন এবং 6টি কমিশন অত্যন্ত আমি জরুরি মনে করি। যদিও এ নিয়ে অনেকে অনেক রকম মত প্রকাশ করেছেন, বিশেষ করে নির্বাচন কমিশনের বিষয় নিয়ে বলেছেন যে সেখানে এই কমিশন না করলেই পারতেন, সেখানে একজন কমিশনার নিয়োগ করে বাবুদুল্লাহ মজুমদারকে ওখানে পাঠিয়ে দিয়ে সেখানে একটা সংস্কার করতে পারতেন। সেটা একটা ভিন্ন কথা। কিন্তু আমার কাছে মনে হয়েছে কি রাজা ভাই, যে 5ই আগস্টে যে বিপ্লবের যে স্পিডটা ছিল, সেই স্পিডটা কোথায় যেন একটু ধাক্কা লাগছে বলে আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি দেখবেন যে এখনো এখনো আগস্ট, এই যে জুলাই আগস্ট বিপ্লবের যেই স্পিড ছিল, অর্থাৎ ফেসিবাদী চক্রের যে নানা জায়গায় যে অবস্থান করে আছেন তাদেরকে এখনো সরানো হয় নাই। আলটিমেটলি ফেসিবাদের যে দালালরা যেখানে যেখানে যেভাবে বসে আছেন, এখন তারাই সেভাবে কাজ করছেন। আপনি দেখেন যে সম্প্রতি আপনার চট্টগ্রামে অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে একটা অশান্ত সৃষ্টি হয়েছে, এই অশান্তের পিছনের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে আমাদের এই আনটিম গভর্নমেন্টের যে স্পিডটাকে ব্যাহত করার জন্য একটা অপকৌশল বলে আমার কাছে মনে হয়েছে, যাতে করে এই সরকার ওদিকে মনোনিবেশ করে আর এদিক দিয়ে যারা ফেসিবাদী লোকজন যারা এখন জায়গায় বসে আছেন তারা যাতে করে কাজ করতে পারে তাদের পক্ষে। বিষয়টা এইটাই মনে হয়েছে। তো তারপরও আমি মনে করি যে 50 দিন এটা খুব বড় সময় নয়। এই সরকারকে আরো সময় দেওয়া দরকার এবং এই সময় দেওয়ার পাশাপাশি আমি মনে করি যে এই সরকারের ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য যারা বিভিন্নভাবে কাজ করছেন তাদেরও কাজ করা দরকার। পাশাপাশি সরকারের উচিত বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনার দ্বার উন্মোচন করা। ডক্টর ইউনূস বলেছেন যে এই 6টি কমিশন তাদের কাজ করার পরে আগামী 3 মাসের মধ্যে তারা ডায়ালগে যাবে। আমি মনে করি যে একটু ব্যর্থ হতে পারে, কারণ ডায়ালগটা চলমান থাকুক। ডায়ালগ চলমান থাকলে কি হবে? তাহলে সরকার যে কাজগুলি করছেন সেই কাজগুলি আর চ্যালেঞ্জ হবে না। আর যদি ডায়ালগ যদি চলমান না থাকে,
ডক্টর ইউনূস সাহেব যে কাজগুলি করবেন তাদের সভাসদ সদস্যদের নিয়ে, সেই কাজগুলো যদি মানে মানে রাজনৈতিক দলগুলো যদি পছন্দ না হয়, তখন দেখা যাবে যে এক ধরনের ব্যর্থ সৃষ্টি হবে, বিরোধ সৃষ্টি হবে, এবং তারা বলবেন যে এই সাথে আমরা একমত ছিলাম না, এবং তখন দেখা যাবে যে এই সিদ্ধান্তগুলো হয়তো আবার অনেক সময় বাতিল হয়ে যেতে পারে। সেজন্য আমি মনে করি। আমি এই প্রসঙ্গে একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেটা হলো, আপনি দেখছেন রাজনৈতিক দলগুলো কিন্তু এই সরকারের প্রতি হয়তো সামনাসামনি বলছে যে এই সরকার যতদিন খুশি থাকুক সংস্কারের প্রয়োজনে, কিন্তু মনে মনে কিন্তু তারা খুশি না। কারণ এ পর্যন্ত যতগুলো ডায়লগ হয়েছে সরকারের সঙ্গে এবং রাজনৈতিক দলের সাথে, কিন্তু কোনো ধরনের স্পষ্ট কিন্তু কোনো ইঙ্গিত কোথাও ছিল না যে তারা এই আগামী নির্বাচন দিতে কতদিন সময় লাগবে, সংস্কারের জন্য কতদিন সময় লাগবে, এ ধরনের কিন্তু কোনো গাইডলাইন, এ ধরনের কিন্তু কোনো রূপরেখা এখনো পর্যন্ত কিন্তু এই সরকার পেশ করে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই সরকারকে দেখে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস তার বক্তব্যে সবসময় বলে আসছে যে ছাত্র জনতার বিপ্লব ঠিকই, কিন্তু এই ছাত্রদেরকে একটু বেশি এমফাসিস দিয়ে ফেলছে না এই এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই সরকার কিন্তু সাধারণ জনতা এবং রাজনৈতিক দলগুলোর যে একটা বলিষ্ঠ ভূমিকা ছিল এই বিপ্লবের পিছনে, সেই জিনিসটা কিন্তু সামনে নিয়ে আসার জন্য আন্তরিকতার ঘাটতি আমার কাছে মনে হয়েছে। আপনি কি মনে করেন? আমি রাজা আপনার সাথে একমত যে আপনার 5ই আগস্টের বিপ্লবের পর থেকেই ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব গ্রহণ করলেন এবং ছাত্রদের পক্ষ থেকে যে দুজনকে অ্যাডভাইজার করলেন, এরপর থেকে একটা বয়ান চালু হয়েছে যে 5ই আগস্টের এই বিপ্লবটাই মনে হয় যে গত 2 মাসের একটা আন্দোলনের ফসল। কিন্তু আপনি দেখবেন 2008 সালের পর থেকে মানে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, অন্যান্য প্রত্যেকটা দল যেভাবে সাফারিং হয়েছেন, মুভমেন্ট করেছেন, আন্দোলন করেছেন, জেলে গিয়েছেন, গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, তারপরে আপনি তাদের বাড়িঘরগুলো বুলডোজারদেরকে ভেঙে দিয়েছে, তারপরে তারা কিন্তু নানাভাবে কিন্তু এই সংগ্রাম অব্যাহত রেখেছে। 28শে অক্টোবরে যে ঘটনাটা আপনি নিশ্চয়ই মনে আছে রাজা ভাই, ঢাকায় যে বিএনপি বড় মহাসমাবেশ করেছিল, সেই সমাবেশটা স্মরণকালের সমাবেশ ছিল, কিন্তু সরকার পুলিশ দিয়ে, তাদের গুন্ডা বাহিনী দিয়ে এটাকে ভেঙে দিয়েছিল। তারপরেও কিন্তু বিএনপি এবং অন্যান্য দলের লোকেরা তারা কিন্তু নানাভাবে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে গেছে। দেখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন 5ই আগস্টের আগ পর্যন্ত। তারেক রহমান আজকে দেশের বাইরে। জামাত ইসলামীর শীর্ষস্থানীয় মানে প্রথম ধাপের প্রায় 7জন কি 5জনকে তারা মানে যুদ্ধাপরাধের নামে তারা ফাঁসি দিল। শুধু তাই নয়, আপনার নানাভাবে সজ্জন ব্যক্তি যারা সমাজে আপনার সুশীল বলে পরিচিত, আমাদের দেখেন সম্প্রতি মাহমুদুর রহমান থেকে শুরু করে অনেককেই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, আয়নাঘর করা হয়েছে। এই যে আয়নাঘরে যারা গেল বা যারা জেলে গেল, এখানে ছাত্র সংখ্যা কত ছিল? আমি ছাত্রদের এই মুভমেন্টকে আমি মানে খাটো করে দেখছি না। ছাত্ররা এই সম্মিলিত একটা প্রয়াসকে একটা জায়গায় এনে যখন সমস্ত পলিটিক্যাল পার্টি এক জায়গায় আপনার এনেছেন, ঠিক সেখানে তারা একটা বারুদ জ্বালিয়ে দিয়েছেন। এই তো। তো আমাদের সন্তানরা এই কাজটি করেছেন, এর জন্য তাদের প্রতি আমাদের অবশ্য সাধুবাদ, আমাদের ভালোবাসা, আমাদের মানে সবকিছু তাদের প্রতি থাকবে। কিন্তু এটাকে যদি মানে এই বয়ান দেওয়া হয় যে শুধু ছাত্ররাই কাজটি করেছেন, এক ডক্টর ইউনূস সাহেব যদি শুধু তাদেরকে যদি প্রেস করা হয়, এই দেখেন আমেরিকাতে তিনি গেছেন, সেখানে মাহফুজকে যেভাবে আবার তিনি পরিচয় করালেন। মাহফুজ তো বারা বলছেন তিনি মাস্টারমাইন্ড না, কিন্তু জোর করে কেন তাকে মাস্টারমাইন্ড হিসেবে এইভাবে সামনে আনা হবে? মাস্টার মাইন্ড যদি থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, যাদের অবস্থান, যাদের সহযোগিতায়, যাদের অংশগ্রহণে, এবং যারা এই গত 2 মাস, আমি যদি বলি 2 মাসের মুভমেন্ট বলি, সেই 2 মাসে বাংলাদেশের প্রত্যেক ঘর থেকে মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই বেরিয়ে এসেছিল। আমার আমার ব্যক্তিগত অভিমত এই জায়গাটাতে, সেটা হলো যখন ছাত্ররা একটা দাবি নিয়ে আন্দোলন করছিল, সেটা হলো যে কোটা সংস্কার। তো কোটা সংস্কারের আন্দোলনটা দমানোর জন্য যখন সরকার গুলি চালালো, এবং বিশেষ করে 18 তারিখে, 18ই জুলাই তারিখে যখন গুলি চালালো, এবং ওই দিনে প্রায় শতাধিক ছাত্র জনতাকে হত্যা করলো, তারপরে আসলে সাধারণ মানুষ মানে সম্পৃক্ত হয়েছে এই আন্দোলনের সাথে। এবং সাধারণ মানুষ শুধুমাত্র এই সাধারণ ছাত্রদেরকে প্রোটেক্ট করার জন্যে, সাধারণ ছাত্রদেরকে এই সরকারের রোষানল থেকে মুক্ত করার জন্যেই
আমি মনে করি যে আন্দোলনের সঙ্গে একটা বৃহৎ সম্পৃক্ততা পোষণ করেছে। পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দল, ইভেন আপনি ওই সময়কার জামাত এবং বিএনপির আপনি নেতৃবৃন্দের কথা আপনি শুনলে বুঝতে পারবেন, তারা কিন্তু এই আন্দোলনকে শুধু সমর্থন করে নাই, ইভেন তারেক জিয়া লন্ডন থেকে বলেছে যে যেভাবে পারো সবাই সহযোগিতা করো এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য। কিন্তু দলীয় পরিচয়ে কেউ এই আন্দোলনে কিন্তু আসে নাই, কোনো দলীয় পরিচয়। ইভেন এখানে ছাত্র, বুদ্ধিজীবী, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, আর্টিস্ট, কলামিস্ট, সাংবাদিক, ইভেন এনজিও কর্মী সবাই কিন্তু সম্পৃক্ত হয়েছে এই এই আন্দোলনের সাথে। সুতরাং এই আন্দোলনকে কোনোভাবেই একটি দলীয় কিংবা কোনোভাবেই এটা কোনো এক পক্ষের কোনো কৃতিত্ব নয়। তো সেক্ষেত্রে রাষ্ট্রের এই দায়িত্বে যারা এখন বর্তমানে আছেন, তাদেরকেও ঠিক আমি সেভাবে মানে এই আন্দোলনের কৃতিত্বটাকে সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে শ্রমিক, কৃষক সবাইকেই কিন্তু এই আন্দোলনের বলবো যে যারা মানে সম্পৃক্ততা ছিল তাদেরকে সেভাবেই কিন্তু হাইলাইট করা উচিত। ইভেন আপনি যদি শহীদদের তালিকা যদি দেখেন, আপনার শহীদদের তালিকার মধ্যে কিন্তু সাংবাদিক আছে, শ্রমিক আছে, খেটে খাওয়া মানুষ আছে, দিনমজুর আছে, ছাত্র আছে, সবাই কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। তো এক্ষেত্রে এক পক্ষের উপরে যেভাবে এই কৃতিত্বটা মানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা কি আপনি কোনো সাবোটাইজ মনে করেন? দেখেন রাজু ভাই, আমি আবার বলছি যে এই আন্দোলনটা ছিল একটা সার্বজনীন আন্দোলন, সকল শ্রেণী সকল মতের। রাজনৈতিক দলগুলো কেন সামনে আসে নাই? তারা বিগত দিনগুলোতে তারা যখন দেখেছে যে রাজনৈতিক দলের নামে কোনো কিছু করতে গেলে সরকার নানাভাবে তাদেরকে হয়রানি করা হয়, ছাত্র যখন রাস্তায় নেমে এসছে, তারা যখন কোটা কোটা সংস্কার আন্দোলনের কথা বলেছেন এবং এক পর্যায়ে তখন যারা মানে এক দফায় আন্দোলনে গেলেন, এই যে এক দফা, এটা কি ছাত্ররা দিয়েছে? ছাত্রদের মধ্যে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সমন্বিত করে তারা তাদের উপর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়া মানে তাদেরকে, যাতে করে তারা এই মুখে বলে ফেলে ছাত্ররা যে এক দফার মুভমেন্ট। এই যে কৌশলটা, এই কৌশলটাও কিন্তু রাজনৈতিক দলগুলো দিয়েছে তাদেরকে। এবং এই ছাত্রদের পেছনে আপনি কি পরিমাণ সময় তারা দিয়েছে, ভিন্ন নামে তাদের খাবার সরবরাহ শুরু করে তাদের মানে সিকিউরিটি দেওয়া শুরু করে সবকিছু এই রাজনৈতিক দলরা করেছে। সুতরাং আমি মনে করি যে যারা এইটা বলতে চায়, এটা আমি মনে করি যে এক ধরনের স্যাবোটাজ, অর্থাৎ মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ছাত্রদের সামনে দাঁড়ে করে দেওয়া একটা মানে কি বলে সংঘাত সৃষ্টি করার একটা অপকৌশল বলে মনে করি। এইটা যদি আমরা বুঝতে পারি এবং আমাদের ছাত্র সমাজ বুঝতে পারে, আমি মনে করি যে এই বিপ্লব অবশ্য সার্থক হবে। আর যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমরা মুখোমুখি সংঘাতে দাঁড়িয়ে যাব। তাহলে আমাদের যেই অর্জিত বিপ্লব, যেটা আমরা 5 তারিখে অর্জন করেছি, যেটা কেউ বলে 36 জুলাই, কেউ বলে 5ই আগস্ট, যাই বলো হোক না কেন, 24-এর এই যে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আমরা স্বাধীনতা লাভ করেছি, সেটা সার্থক হবে। আমার আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হলো আমরা এই আন্দোলনের মাধ্যমে কিন্তু একটা জিনিস খুবই স্পষ্ট, সেটা হলো যে ছাত্র জনতার, দেশের আপামর জনসাধারণের একীভূত হওয়া, অর্থাৎ জাতীয় ঐক্য, যে জাতীয় ঐক্যের কথা আমরা যেটা বলি, যে ন্যাশনাল ক্রাইসিসে, একটা জাতীয় সমস্যার সময়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সেই জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠা হয়েছে একমাত্র স্বৈরাচারী আওয়ামী লীগ এবং বাকশালী চক্র বাদে, আর সবার মধ্যে কিন্তু একটা ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আমি গত প্রায় এই 1-1.5 মাস 2 মাস ধরে আমি যেটা মনে করছি, আমার কাছে যেটা মনে হয়েছে, যে এই ঐক্যটাকে ভাঙনের সর্বধরনের চেষ্টা করা হচ্ছে এই ঘাপটি মেরে পড়ে থাকা বাকশালী চক্রের সহযোগিতায় কিংবা তাদের ইন্ধনে। সো এখন আমাদের যারা রাজনৈতিক দল আছে, স্বৈরাচার আওয়ামী লীগ বাদে যে রাজনৈতিক দল এই গত 16 বছর আন্দোলন সংগ্রাম করছে রাজপথে, তাদের যারা সম্মিলিতভাবে এবং ছাত্র জনতা সবাইকে এই যে ভাঙনের মুখোমুখি দাঁড় করানো হয়েছে এখন রাজনৈতিক দল এবং ছাত্র জনতার এবং অন্যান্য দলের সঙ্গে, এবং প্রতিটা দিন কিন্তু আমরা একটা মানে এখনো পর্যন্ত আশঙ্কার মধ্যে আছি যে এই সরকারের বিরুদ্ধে একটা বড় ধরনের কোনো ক্রাইসিস আবার তৈরি হয় কিনা আমাদের দেশে। আপনার কাছে কি মনে হয় এরকম ধরনের কোনো আলামত? হ্যাঁ রাজা ভাই, আলামত তো অবশ্যই আছে। এই এবং এটার জন্য আমার কাছে এখনো দৃশ্যমান মনে হচ্ছে যে কিছু কিছু মিডিয়া এখনো সেই বাকশালী আচরণগুলো করছে। দেখবেন টকশো গুলোতে, আমি একটা মেয়ে নিকোল নামে একটা মেয়ে আসলে আছে কোনো টেলিভিশনে, সে একটা টকশো করে,
সেখানে সে ওই আগের মতোই মানে এমন প্রশ্ন করে যে প্রশ্নগুলো ওই ফেসিবাদের সময় যে প্রশ্নগুলো করা হয়েছিল বিব্রত করে দেওয়া, এবং মানে যেই কথাগুলো আলোচনা করার প্রয়োজন নাই সে কথাগুলো ইনিয়ে বিনিয়ে তারা এখন করছে, এবং একটা মানে অবিশ্বাস সৃষ্টি করছে এই মিডিয়ার মাধ্যমে। আমি মনে করি মিডিয়াগুলোকেও খুব দ্রুত মানে আপনার বর্তমান সরকার যদি কন্ট্রোল না করতে পারে, অর্থাৎ ফেসিবাদীদের দ্বারা যে সমস্ত মিডিয়া এখনো মানে নিয়ন্ত্রিত, তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করা যায় আমরা ক্ষতিগ্রস্ত হবো। পাশাপাশি আপনি প্রশাসনে, তারপরে আপনার বিভিন্নভাবে সমাজে বিভিন্ন জায়গায় দেখবেন যে কেউ কেউ এখন বিভিন্ন পরে তাদের চেহারা চেঞ্জ করে ফেলছে। 5ই আগস্ট পর্যন্ত তারা ফেসিবাদের দালালি করছে, এখন দেখা যায় তারা মানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে গিয়ে ছবি তুলছে, সেগুলো ফেসবুকে পোস্ট করতেছে, এবং তারা জানান দিচ্ছে, এবং তারা একটা ব্যাখ্যাও দ্বারা করছে যে আমরা তো আসলে ওই সময় বাধ্য হয়ে করেছি। আর বাধ্য হয়ে করুক মানে করুক আর যাই হোক করুক, তারা তো ফেসিবাদের দালালি করেছে। সুতরাং এই দালালদের ব্যাপারে একদম জিরো টলারেন্স যদি না করতে পারি, আমি মনে করি যে আমাদের এই বিপ্লব ব্যাহত হবে। আচ্ছা ভাই, আপনি মানে প্যারিসে, ফ্রান্সে আমাদের এখানে যেই সব ছেলেগুলো সংবাদপত্রে মিডিয়াতে কাজ করতো, তারা গত 15 বছরে মানে ল্যাংটা ভাবে এই সরকার দালালি করেছে। এম্বাসিতে যে আমরা যারা ফেসিবাদ বিরোধী মুভমেন্টে ছিলাম তাদের নামে নানা রকমের তথ্য সরবরাহ করেছে। আজকে দেখা যায় তারা মানে 5ই আগস্টের মানে পরে বিকেল বেলা দেখলাম যারা মিষ্টি খাচ্ছে, তো প্রশ্ন করা হচ্ছে তোমার মিষ্টি, তো বলছে আমরা তো এই মুভমেন্টের জন্য আজকে আমরা আনন্দ মিষ্টি খাচ্ছি। অথচ এই লোকগুলো আগের দিন পর্যন্ত ফেসিবাদের সাথে তারা, এবং আমাদের এখানকার ফেসিবাদ বিরোধী সমাবেশগুলো প্রোগ্রামগুলোকে তারা আপনার কাভারও করতো না। এবং দেখা গেছে যে এখান থেকে বাংলাদেশের যেও তারা সমস্ত রাজনৈতিক দলের সাথে ছবি তুলছেন এবং সেগুলি ফেসবুকে দিচ্ছেন, এবং তারা জানান দিচ্ছেন যে আসলে তারা মানে, এবং তারা ব্যাখ্যা তৈরি করছেন যে আমরা বাধ্য হয়ে করেছি। বাধ্য হয়ে করুক আর যাই কিছু করুক, তারা ফেসবুকের দালাল। যারা দালাল তারা আজীবন দালাল, তাদের ব্যাপারে কোনো আপোষ নাই, তাদের ব্যাপারে কোনো আমি আপনার আমি এই প্রসঙ্গে আপনি যেহেতু প্রসঙ্গটা নিয়ে আসলেন, এই প্রসঙ্গে আমি আপনাকে একটা ছবি দেখাতে চাই। এখন স্ক্রিনে ছবিটা দেখেন। এই ছবিতে আপনি দেখেছেন জামাত নেতা ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, ওনার সঙ্গে বসে চা খাচ্ছেন প্রেস ক্লাবে সাবেক এই স্বৈরাচারের প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, তারপরে সন্ত্রাসী সাংবাদিক বুলবুল। এই কারণের জন্য আমি বললাম যে সে 21শে টিভি কিন্তু রাতারাতি দখল করে নিয়েছিল বুলবুল এবং তার গং। তারপরে এখানে আছে ওমর ফারুক, মানে স্বৈরাচারের অন্যতম এবং ইকবাল সোবান চৌধুরী। এদের সঙ্গে বসে জামাত নেতা চা খাচ্ছেন, নাকি জামাত নেতার সঙ্গে এরা বসে চা খাচ্ছেন? মানে এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের বিশেষ করে সংবাদ কর্মীদের মধ্যে একটা এবং এটা কিন্তু শুধু সংবাদ কর্মীদের মধ্যে কিন্তু এখন সীমাবদ্ধ নাই, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়াই গেছে। তো আপনি কি আপনার কাছে কি মনে হয় যে জামাত ইসলাম এই সমস্ত স্বৈরাচারের দালাল যারা এবং তারা প্রকাশ্যে ইভেন 5ই আগস্টের আগের দিন পর্যন্ত তারা শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছে, বৈঠক করেছে, এবং এদের দালালি আপনি দেখছেন। শেখ হাসিনার যখন সংবাদ সম্মেলন করত, সেখানে তারা কিভাবে তারা স্তুতি গাইতো শেখ হাসিনার, এবং তাদের সঙ্গে বসে যে জামাত ইসলামের এই আন্দোলন সংগ্রামে যে গত 16 বছরের ভূমিকা, এবং তাদের সঙ্গে বসে যে কথা বলা এবং তাদের সঙ্গে বসে যে আলোচনা করা, এটা কি আপনি কি মনে করেন এটাও কি একটা সাবোটাইজ, কিংবা এটাও কি হচ্ছে এই আন্দোলনের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা, কিংবা নতুন করে কোনো ষড়যন্ত্রের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ, নাকি জামাত ইসলাম ষড়যন্ত্রের মুখোমুখি হতে যাচ্ছে এদের মাধ্যমে? আপনি বিষয়টা কিভাবে দেখেন? রাজা ভাই, ওই দিন ছিল আমাদের গাজী ভাই, রুহুল আমিন গাজী ভাই। আমি গাজী ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ, আমাদের ভালোবাসা মানুষ। গাজী ভাইয়ের জানাজায় সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন, এবং সেখানে বিএনপি, জামাত ইসলামের আমির, বিএনপির মহাসচিব, তারপরে অ্যাডভাইজার নাহিদ থেকে শুরু করে অনেকেই সেখানে ছিল। তো তারা সবাই চলে এসছেন, এবং মানে পড়াশোনা জানা গেল যে সেখানে কোনো এক সাংবাদিকের আহ্বানে জামাত ইসলামের আমির এবং অন্য নেতৃবৃন্দ তারা প্রেস ক্লাবের কোনো একটা রুমে বসে তারা চা পান করছিলেন, এবং সেই সময় নাকি ইকবাল সোবান চৌধুরী, তারপরে আবুল কালাম আজাদ, বুলবুল এবং ওমর ফারুক এরা এসে নাকি সেখানে বসে মানে আড্ডায় যুক্ত হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই স্কোপ দেব কেন? বুলবুল, আপনি যেটা বললেন 21শে টিভি শুধু দখলই করে নাই, একটা চরিত্রহীন মানে অপসাংবাদিক বলে আমরা তাকে জানি। যত রকমের অপকর্ম বুলবুল করেছে, এবং দরবারি সাংবাদিক হিসেবে সে বেশ পরিচিত। আবুল কালাম আজাদ এই সরকারের দুবার
শেখ হাসিনার প্রেস সেক্রেটারি ছিল এবং বাসেসের এমডি ছিলেন। ইকবাল সামান চৌধুরী অ্যাডভাইজার ছিলেন শেখ হাসিনার। এরপর ওমর ফারুক। এই যে লোকগুলো, এই লোকগুলো গত 15 বছরে শেখ হাসিনার এই অপকর্মকে শক্তিশালী করেছে, অপকর্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এবং শুধু তাই না, আপনি দেখবেন ইকবাল সামান চৌধুরী এই যে সাগররী হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়াকে আপনার ব্যাহত করার জন্য যে ভূমিকা রেখেছে, যখন সে অ্যাডভাইজার হয়ে গেল এই আন্দোলনটা বন্ধ হয়ে গেল। এই যে একটা নষ্ট মানুষ, যে তার নিজের নিজের মানে স্বজাতির প্রশ্নে সে আপোষ করে ফেলে, দালালি করে ফেলে সরকারের সাথে, সেই লোকটা কদিন আগেও এই বিপ্লব চলাকালীন সময়েও আপনার বক্তব্য রেখেছেন এবং সেখানে আপনার শক্তি প্রয়োগের কথা বলেছেন, শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন। এবং এই যে আবুল কালাম আজাদ শুরু করে বুলবুল শুরু করে সবাই তারা হাসিনা দরবারে যে, এবং যেদিন হাসিনা ছাত্রদের রাজাকার বলেছে অনুষ্ঠানে সবাই ছিল তারা। সুতরাং এই নষ্টদের সাথে মানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কথাটা আমি কোনোভাবেই ভালো চোখে দেখছি না। আমি মনে করি যে এর মধ্য দিয়ে জামাতও প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং পাশাপাশি এই দালাল চক্র, এই খুনি চক্র, যারা খুনের আসামি, তারা কিভাবে প্রকাশ্য ঘোরাফেরা করে, তারা কিভাবে গিয়ে জামাতের ইসলামের আমিরের সাথে বসতে পারে, এটা খুব ব্যাখ্যারজনক। আমি মনে করি যে জামাত ইসলামের উচিত মানে এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া সেন্টারি, যে সেখানে কি হয়েছিল। তারা এখনো কিন্তু কোনো কথা বলেনি। সুতরাং এদের ব্যাপারে নো টলারেন্স। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, জাতীয় প্রেস ক্লাবে গত 15 বছরে যা নিপীড়িত হয়েছেন তারা কি করলো? এই বাটপাড়াগুলো যখন ঢুকলো প্রেস ক্লাবে, ইকবাল সামান চৌধুরী, বুলবুল, আবুল কালাম আজাদ, ওমর ফারুক যখন ঢুকলো, তখন তাদেরকে দৌড়ানি দিল না কেন? কারণ আমার কথা বিপ্লব তো এখনো চলমান। জি, আমার কথা যে রুহুল আমিন গাজীর জানাজা আজকে প্রেস ক্লাবে হচ্ছে এবং সবাই অংশগ্রহণ করেছে। এখন যদি এই 5ই আগস্টের আগে হতো, রুহুল আমিন ভাইয়ের যিনি সারা জীবন সত্য সাংবাদিকতার একজন প্রতীক হিসেবে আমাদের সামনে আছেন এবং এই গত 16টা বছর উনি নির্যাতিত হয়েছেন, ইভেন জেলও খেটেছেন এই সরকারের সময়। ওদের দেশে জেলতে বেরিয়েছেন, বিপ্লবের কয়েকদিন আগেই জেল থেকে বেরোলো। জেলতে বেরিয়েছেন। আপনি কি মনে করেন তার জানাজাটা এখানে হতো? তারা হতে প্রশ্নই আসে না, ইভেন প্রশ্নই আসে না। আপনি জানেন আমাদের কবি আল মাহমুদের জানাজা প্রেস ক্লাবে হতে দেয় নাই, ইভেন আপনার শহীদ মিনারও কিন্তু হতে দেয় নাই। তো আমরা প্রতিশোধ নিতে চাই না, কিন্তু অ্যাটলিস্ট যারা স্টিল এখনো পর্যন্ত যারা আহ, আহ, হত্যার আসামি, হত্যাকাণ্ডের আসামি এবং যারা স্বৈরাচারে দালালি করেছে, তাদেরকে কি আমাদের প্রত্যাখ্যান করা উচিত নয়? ডেফিনেটলি, অবশ্যই। তো এবং এসব এই প্রত্যাখ্যান, জিনিসটা এখন কিন্তু সর্বমহলে কিন্তু আলোচনা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এটা আমি মনে করি যে জামাত ইসলামীর এটা একটা অদূরদর্শিতা পরিণত হয়েছে। জামাত ইসলামীর উচিত এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া, আর ভবিষ্যতে যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। আপনি রাজা ভাই, আপনি তো বললেন আল মাহমুদের কথা। শেখ মুজিবের সময় আমাদের প্রিয় কবি, রেনেসাঁ কবি ফররুখ আহমেদ মৃত্যুবরণ করার পরে এত বড় মাপের কবি, তার কবরটা পর্যন্ত দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না আমরা। তারপর তার বন্ধু কবি বেনজির আহমেদ এই শাহজাহানপুরে তিনি বলেছেন যে আমি আমার বন্ধুকে নিয়ে গেলাম, তখন তার কবরটা শাহজাহানপুরে এই বেনজির বাগানে হয়েছে। এটা অতীত, ইতিহাসটা কিন্তু মানে অতটা ভালো না আওয়ামী লীগের জন্য। সুতরাং সেই আওয়ামী লীগের দালালদেরকে আমরা কি করে প্রেস ক্লাবে স্থান দিলাম এই সময়, তাও বিপ্লব পরবর্তী, যখন সারা বাংলাদেশ আগুনে দাউ দাউ করে জ্বলছে, যখন মানুষের ঘরে ঘরে এখনো শোকের মাতম চলছে, এখনো হাসপাতালগুলোতে প্রতিদিন আমরা এক একটা সন্তানের লাশের ও মৃত্যুর সংবাদ পাই। এখন অনেক 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 বিপ্লবের যারা মানে সাহসী যোদ্ধা, যারা যারা এখন অসুস্থ অবস্থায় আছেন, তারা আমরা দেখি যে প্রতিদিনই একজন একজন মারা যাচ্ছেন। সেই সময় এই যে এই বসাটা, আমি মনে করি যে একটা, এটা আমাদের বিপ্লবের শহীদদের সাথে এক ধরনের একটা মানে কি বলবো, গাদ্দারি বলবো নাকি কি বলবো, আমি আসলে ভাষা অবহেলা করা, শহীদদের অবহেলা, চেতনাকে, বিপ্লবের চেতনাকে অবহেলা করা, কিংবা প্রতারণা করাই বলবো আমি। মাহবুব ভাই, এই একই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। আহ, জামাত ইসলামের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি হিসাবে রিসেন্টলি আত্মপ্রকাশ করেছে সাদিক কায়েম নামে একজন ছাত্র, যিনি সমন্বয়ক ছিলেন গত এই 5ই আগস্টের বিপ্লবের আগে থেকে। উনি সমন্বয়কদের মধ্যে একজন এবং অন্যতম সমন্বয়ক। আমি তার কিছু ছবি এবং ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি। সো আপনি দেখলে বুঝতে পারবেন যে এ সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক ছিল গত ছাত্র আন্দোলনের। সম্প্রতি তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে নিজেকে পরিচয় করিয়েছেন
এবং এটা নিয়েও গণমাধ্যমে এবং শুধু তাই না, সাধারণ মানুষের মধ্যে একটা আলোচনা সমালোচনা চলছে। সেটা হলো যে আমরা যেটা জানি যে ছাত্র জনতার এই বিপ্লবে কোনো দল কিংবা কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। সে যখন সমন্বয়ক হিসেবে কাজ করেছে তখন তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, এবং এখন উনি শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং শুধু এখানে না, আরেকটা মেয়েকে দেখলাম, সেও আরেকটা দলের ছিল, মানে কর্মী ছিল এবং নেত্রী ছিল। সেও নিজের পরিচয় দিয়ে সমন্বয়কদের যে এখন যে কার্যক্রম সেখান থেকে পদত্যাগ করেছে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত বলবো যে আপনি যে বললেন না শুরুতে যে এই বিপ্লবকে নানাভাবে ব্যাহত করার জন্য একটা মানে ষড়যন্ত্র চলছে, বুঝি হোক না বুঝি হোক, আমি মনে করি বুঝি হোক না বুঝি হোক, আহ, ছাত্র শিবির নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি ইতিহাসে আমি বলবো যে ছাত্র আন্দোলনে একটা আদর্শিক দল হিসেবে কাজ করছে। এবং তারা সারা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা ভালো কাজ করছেন। তাদের ভূমিকা আমি বলি প্রশংসনীয় ভূমিকা অতীত ছিল ছাত্রদের পাশাপাশি। বিপ্লব পরবর্তী সময় আজকে এই যে তার প্রকাশটা, এটা আমি মনে করি যে এইভাবে প্রয়োজন ছিল না। কারণ এটা আজকে বলে মানে আমরা কি জানাতে চাচ্ছি, অর্থাৎ এই বিপ্লবটাকে একটা গোষ্ঠীর দলের মধ্যে আবদ্ধ করার একটা অপকৌশল, নাকি আমরা এই বিপ্লবটাকে দলে দলে ভাগ করা, কে কতটুক ছিল, কে কজন ছিল, কে কোথায় ছিল, এই যে যে মেয়েরা পদত্যাগ করলো, এই পদত্যাগ করাটা আমি মনে করি এই মুহূর্তে প্রকাশ্য দরকার ছিল না। এটা এক ধরনের আমি মনে করবো যে এই বিপ্লবকে পশ্চিমুদ্ধ করার একটা অপকৌশল বলে আমি মনে করি। ছাত্র শিবিরের এই সাদিক কাইম যেভাবে যখন তারা বেরিয়ে আসলেন সিন্ডিকেটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি যখন বন্ধ হলো, ঠিক তারপরের দিন সম্ভবত বা তারপরের দিন এই ঘটনা ঘটছে, প্রয়োজন ছিল না। আমি মনে করি যে সহায়তা করা দরকার ছিল এই মুভমেন্টকে। যেহেতু তোমরা এতটা ভালো পরিচয় দিলা, অর্থাৎ ত্যাগের পরিচয় দিলা, নিজের নামকে গোপন করে মুভমেন্টে অংশগ্রহণ করলা, সার্বিক সহায়তা করলা, সেটাকে আরো সার্থক করা দরকার ছিল। সময় তো আরো সামনে আছে, বলার সময় তো অনেক অবারিত সময় আছে। যখন এখনো তো বিপ্লব চলমান, এই চলমান বিপ্লবের সময় এইভাবে বলে আমি মনে করি যে একটা সার্বজনীনতাটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবং মানুষের ভিতরে যে মানে বিপ্লবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা স্প্রিট, সেটাকে আমি মনে করি যে একটু স্রোত করা হচ্ছে বলে আমি মনে Right. করি। না, আপনি আমাদের পূর্বের আলোচনায় আমরা বলছি যে আমরা কেবল একটি বিপ্লব মাত্র সাধন করেছি, কিন্তু বিপ্লবের দ্বিতীয় পর্ব কিন্তু এখনো চলমান, এবং সেই দ্বিতীয় পর্বে এসেই কিন্তু আমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি। হুম। যে এই বিপ্লবকে দ্বিধা বিভক্ত করা হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছে আগেই ভালো ছিলাম, কিংবা কেউ কেউ চিন্তা করছে যে এটা একটা নির্দিষ্ট দলের এর মধ্যে চলে গিয়েছে। কেউ কেউ এই সরকারকে এনজিওগ্রাম সরকার বলছেন। হ্যাঁ, এখানে সরকারের মধ্যে যারা আছেন তারা আসলে সঠিকভাবে সরকার পরিচালনা করতে পারছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। সো আমি এই সরকার পরিচালনার ক্ষেত্রে আমি আপনাকে যে জিনিসটা আপনার সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই এনজিও ভিত্তিক না হয়ে, অর্থাৎ বেশিরভাগ এনজিও প্রতিনিধি এবং সাধারণ, আমি মনে করি যে যাদের সঙ্গে রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই, তাদেরকে না এনে বিপ্লবী সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে, যারা গত 16 বছর ধরে সম্পৃক্ত ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, তাদেরকে যদি এই সরকারের সঙ্গে সম্পৃক্ত করত, তাহলে কি পরিবর্তনটা অত্যন্ত দ্রুত এবং দেশের যে এখন কোনো কিছু কিছু জায়গায় যে কন্ট্রোল নাই সরকারের, সেই জায়গাগুলো আরো সুন্দর এবং আহ, ভালোভাবে তারা করতে পারতো যদি এই সরকারের সব দলের থেকে সর্বদলীয় সরকার যদি হতো। সো আমি আমি এখনো পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে আমি দাবি করি যে এটা এখনো সময় আছে এটাকে সর্বদলীয় সরকার করার জন্য। সর্বদলীয় সরকার যদি হয় সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল কিন্তু প্রশ্ন তুলতে পারবে না এবং বলতে পারবে না যে আমাদের ইমিডিয়েট নির্বাচন দিতে হবে, কিংবা অন্তত সংস্কার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যখন অ্যাটাচ থাকবে এই গভর্নমেন্টের সঙ্গে, ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি যখন সংযুক্ত থাকবে, তখন কিন্তু কোনো দলের আলাদা করে প্রশ্ন ওঠার কোনো সুযোগ থাকবে না যে আমাদেরকে এখনই নির্বাচন দিতে হবে, কিংবা এই ইন্টারিম গভর্নমেন্টের যে দুর্বলতাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার। সুতরাং এখানে যদি একটা সর্বদলীয় সরকার যদি হয়, ইন্টারিম ডক্টর ইউনূসের নেতৃত্বে হোক,
এবং সেখানে যারা ভালো কাজ করছেন, বিশেষ করে অর্থনীতি, আমাদের যিনি আছেন, এবং অন্যান্য সেক্টরে আপনার ডক্টর আসিফ নজরুল, তারপরে অন্যান্য যারা ভালো কাজ করছেন, এর বাইরে যে উপদেষ্টারা এখনো পর্যন্ত তাদের পারফর্ম দেখাতে পারে নাই ওইরকম, তাদেরকে বাদ দিয়ে যদি দলীয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে সিলেক্ট করে এনে এই ইন্টিম গভর্নমেন্টের সঙ্গে সম্পৃক্ত করা হয়, আপনার কি মনে হয় না যে সেক্ষেত্রে আরো গতিশীল হবে এই সরকারের কার্যক্রম? আমি তাদের ব্যাপারে সাথে একমত, এবং আমি মনে করি এখনো সময় শেষ হয়ে যায় নাই। এখনো যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় আলোচনার ভিত্তিতে ভালো হবে। তবে একটা জিনিস কি, আমাদের ভুল হয়ে গেছে শুরুতেই। যেদিন সেনাপ্রধান আপনার সকল রাজনৈতিক দলের সাথে বসছিলেন, তখন কিন্তু ডক্টর ইউনূস দেশের বাইরে ছিলেন, তখনও কিন্তু সেই দেশ থেকে বিদেশ থেকে আসেননি, অর্থাৎ আনটিল গভর্নমেন্ট তখনও গঠন হয়নি। তখন যদি বলা হতো যে যা কিছু হোক, ওকে ডক্টর ইউনূসকে আমরা মেনে নিলাম, কিন্তু তার সাথে কারা কাজ করবে সেই নামগুলো আমরা সম্মিলিতভাবে যারা এখানে পলিটিক্যাল দল আছি আমরা দেব, তাহলে কিন্তু আজকে সেদিনই কিন্তু একটা চমৎকার হয়ে যেত। বা সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো মানে নিজেদেরকে সইং করার জন্য ব্যস্ত ছিল, মানে কে কে কতটুকু নিজেকে সইং করবে, কার কতটুকু অবদান, এই সমস্ত আলোচনা নিয়ে তারা ব্যস্ত ছিল। কিন্তু উচিত ছিল সেদিনই যে একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে এই যে কাঁঠালরানী শেখ হাসিনার যে পলায়ন, তার 300 জন এমপি পলায়ন হয়ে গেল। ওই সময় সেনাপ্রধান তো একদম অসহায় ছিল, তাই না? বা সে তো সবার সাহায্য চেয়েছেন, তিনি তিনি মানে সবাইকে নিয়ে কাজ করতে চেয়েছেন। তখন যদি আমরা কথা বলতাম যে না, আমরা এইভাবে চাই, এবং যৌক্তিক, ব্যাপারটা যৌক্তিক বলবো আমি, তাহলে আমি মনে করি যে আজকে এই যে এনজিওগ্রাম আমরা যা বলছি, আসলেই তো তাই। গত 15 বছরে যারা আজকে আমাদের অ্যাডভাইজার হচ্ছেন, উইথ রেসপেক্ট আমি কথা বলছি, যে তাদের ভূমিকাটা কি ছিল, তারা কতটুকু মানুষের পালস বোঝে, সাধারণ মানুষের পালস বোঝে, তারা কতটুকু রাজনৈতিক মানে চেতনাটা বোঝে। কারণ এটা তো রাজনীতি, তাই না? এই যে রাষ্ট্র, এটা রাজনীতি বাইরে তো না। সুতরাং রাজনীতি চেতনা থাকতে হবে মধ্যে। আজকে যদি পলিটিক্যাল দলগুলো যদি তাদের লোক যদি নিয়োগ করতো, এমন এতটা জরুরি না যে রাজনৈতিক দলের লোকে দিতে হবে। বাট আমি আমি জামাত ইসলামী, আমি বিএনপি, আমি অমুক দল, আমি সুমুক দল, আমার পক্ষ থেকে আমি এই লোকটাকে দিলাম, যে লোকটা আমার কথা বলবে। তাহলে কিন্তু আছে কিন্তু এই ধরনের ঝামেলা হতো না যে কবে নির্বাচন দিতে হবে। তারাই বুঝতো, তাদের বলতো যে না এখন সম্ভব না, একটু ওয়েট করেন, আমরা এই কাজগুলি করছি। এটা ভুল হয়ে গেছে আমাদের শুরুতে। আর ভুল হয়েছে সুপ্পুর কাছে গিয়ে আমাদের শপথ নেওয়াটা। কারণ আমরা সংবিধান তো মেনে ফেলছি, তাই না? বিপ্লবের পরে এই সংবিধান থাকে না। এই সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়ার দরকার ছিল। কারণ বিপ্লব মানে হচ্ছে সংবিধানকে ব্যাকেট করে দেওয়া। কিন্তু আমরা কি করলাম? আমরা সংবিধানের মধ্যে থেকে আমরা এই ফেসিবাদী কাঁঠালরানী শয়তান শেখ হাসিনার মানে নিয়োজিত রাষ্ট্রপতি, মানে চোর, আমি বলবো যে দুদকের দুদকের যে যখন কমিশনার ছিল, তখন সে চোরদেরকে সহায়তা করতে। ব্যাংকের যখন ছিল। হ্যাঁ, তারপরে আপনার ইসলামী ব্যাংকে ঢুকে এই ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছে। এ একটা চোর রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতির কাছে আমরা শপথ নিলাম। এটা আমাদের জন্য দুর্ভাগ্য ভাই। আমরা এখনো কালক্ষেপণ করছি, আমরা এখনো পারি তাকে সরিয়ে দিয়ে সেখানে আমাদের মনোনীত রাষ্ট্রপতি সেখানে নিয়োগ করা। অনেক ধন্যবাদ মাহবুব ভাই, আজকে আমাদের দর্শকদের সামনে প্রাণবন্ত একটি আলোচনা উপহার দেওয়ার জন্য। আগামীতে নতুন আলোচনা নিয়ে আমরা আবার ফিরবো। দর্শক মণ্ডলী, আমাদের সিটিজেন ভিউজ আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ওকে রাজা ভাই, ধন্যবাদ আপনাকে, এবং দর্শক যারা দেখছে তাদেরকে ধন্যবাদ, আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।